বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে, আর শুনতে থাকুন আজকের গল্প। সে পালানোর জন্য ধীরে ধীরে পেছোতে লাগলো। এদের হাত থেকে যে করেই হোক তাকে বাঁচতেই হবে। The Dark Hour Tales, your horror fantasy. গল্প শুনতে আমরা কে না ভালোবাসি, তাই বিভিন্ন ধরনের গল্প শুনতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলস চ্যানেলকে। আর আজ আপনারা শুনবেন সায়ন রুদ্রর কলমে রাতের আলাপ। যা, দুপাশে থাকা এই জঙ্গল এলাকার মধ্যে কোনো বাড়িঘর আছে বলেও তো মনে হচ্ছে না। ধুর, এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ করে তার নজরে পড়ল তার থেকে হাত পাঁচেক দূরেই একজন ভদ্রলোক হাতে একটা জ্বলন্ত লণ্ঠন উঁচিয়ে ধরে দূরে কোথাও যেন চলেছে। আশ্চর্য তো, এই ভদ্রলোক এখানে কোথা থেকে এলেন? আর তিনি যদি রাস্তা দিয়েই যেতেন তবে রক্তিমের পাশ দিয়েই তো যেতেন। কিন্তু রক্তিম তো তাকে এর আগে কখনো দেখেনি, বা তার পাশ দিয়ে যে গেছে সেটা সে লক্ষ্যও করেনি। তবে কি তিনি অন্য রাস্তা দিয়ে সেই রাস্তাতে উঠেছেন? হয়তো এটাও হতে পারে, হয়তো তিনি ওই জঙ্গলের ভেতর থেকে এসেছেন এই রাস্তাতে। তবে রক্তিমের সবচেয়ে অবাক লাগলো এটা দেখে যে ভদ্রলোক তার পরনে একটা মোটা কালো চাদর জড়িয়ে রেখেছেন। এখন গরম খুব বেশি না থাকলেও শীতও যে আছে তেমনও না, এবং গরমের পোশাক গায়ে চাপাতে হবে এমনও কোনো কথা নেই। এই লোকটার মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, আর এত রাত্রে লণ্ঠন নিয়ে তিনি চলেছেনই বা কোথায়? যতই হোক, এই লোকটা হয়তো এই বিপদের সময় তার কোনো সাহায্য করতে পারে। এটা ভেবেই রক্তিম ডাকলো সেই লোকটাকে। এই যে দাদা, শুনতে পাচ্ছেন? দাদা, একটু শুনবেন? রক্তিমের ডাক হয়তো লোকটার কানে গেল। তিনি চলতে চলতে দাঁড়িয়ে পড়লেন, পেছন ঘুরে তাকিয়ে রক্তিমকে বললেন, আমাকে ডাকছেন? লোকটার গলার স্বর আশ্চর্য রকমের গম্ভীর। লোকটার হাতের লণ্ঠনে মুখটা যেটুকু দেখা গেল তাতে মনে হলো তিনি বেশ বয়স্কই হবেন। গালে খোঁচা খোঁচা দাড়ি, গোঁফ নেই, তবে গোঁফের রেখা আছে। সেই ভদ্রলোকের সামনে কিছুটা এগিয়ে কথাটা বলল রক্তিম। হ্যাঁ দাদা, আসলে আমি বড় বিপদে পড়েছি, সেই কারণেই আপনাকে ডাকলাম আর কি। আসলে আমার গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। এত রাতে কি যে করব। বলছিলাম, এদিকে কি কোনো থাকার জায়গা টায়গা আছে? মানে কোনো হোটেল বা... এর সামনে কিছুটা এগিয়ে আমাদের জমিদার বাবুর বাড়ি। রক্তিমের দুর্দশার কথা বুঝতে পেরে বেশ গম্ভীর গলায় কথাটা বলে উঠলেন সেই ভদ্রলোক। জমিদার দীপনারায়ণ বাবু বড় ভালো লোক আছেন। বাড়িতে অতিথি গেলে উনি তাকে আশ্রয় দেবেন, খাবার দেবেন। তা ওনার বাড়িটা কোথায়? ভদ্রলোকের কথাতে রক্তিম যেন একটু আশ্বাস পেল। ওই যে ওই সামনে বট গাছটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ওই তো, ওটা বেশি দূর না। হ্যাঁ, চলুন, আমার সঙ্গে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ওই বট গাছটা থেকে বাঁ দিকে বেঁকে যে সরু পথটা আছে না, ওখানেই বাড়ি জমিদার বাবুর। সে গেলে জমিদার মশাই, সে ব্রিটিশরা চলে গেছে কবে, কিন্তু আমাদের
বাবু সেই বাবুই রয়ে গেছেন। এখনো গাঁয়ের লোকে ওনাকে বেশ মানিগনি করে। কিন্তু আমার গাড়িটা? ওটা ওখানেই থাক বাবু, কিছু হবে না। বলে উঠলেন সেই ভদ্রলোক। কাল সকালবেলা জমিদার বাবুই আপনাকে একটা মেকানিকের সন্ধান দিয়ে দেবেন, দেখবেন। তখন না হয় আপনার গাড়িটা ঠিক করে নেবেন। এখন এখন চলুন আমার সঙ্গে। ভদ্রলোকের উদারতায় রক্তিম মনে মনে খুশিই হলো। ভদ্রলোকের পেছন পেছন রক্তিম চলল তার সাথে। বেশ কিছুটা পথ যাওয়ার পর সেই ভদ্রলোক আঙুল দিয়ে ইশারা করে রক্তিমকে দেখালো। ওই দেখুন বাবু, জমিদার বাড়ি দেখা যাচ্ছে। আলোয় ঝলমলে জমিদার বাড়িটা বেশ দূর থেকে নজরে আসছে। এত রাত্রে ঘরের ভেতরে আলো জ্বালিয়ে তারা কি বা করছেন? তবে কি বাড়ির লোকেরা এখনো জেগে আছে? হ্যাঁ, যান বাবু যান। এই লোহার গেটটা খুলে আপনি ভেতরে যান, তবেই আপনি ওনাদের ঘরের ভেতর ঢুকতে পারবেন। বলে উঠলেন সেই ভদ্রলোক। আপনিও চলুন না আমার সাথে। এতটা রাস্তা আমায় পথ দেখিয়ে নিয়ে। কৃতজ্ঞতা স্বরূপ ভদ্রলোকের দিকে তাকিয়ে কথাটা বলতে গেল রক্তিম, কিন্তু পেছনে তাকাতেই সে অবাক হয়ে গেল। এ কি, তিনি কোথায় গেলেন? এইমাত্র তো এখানেই ছিলেন। তবে কি তিনি চলে গেলেন? তবে এত তাড়াতাড়ি তিনি কোথায় বা চলে যেতে পারেন? যা হোক, তিনি যখন বলেছেন তখনই বাড়িতে আশ্রয় গ্রহণ করাই না হয় ভালো হবে। কথাটা ভেবে জমিদার বাড়ির দিকে এগোলেন তিনি। লোহার গেটটা খোলার সময় একটা ক্যাঁচ শব্দ হলো। রক্তিম দেখল ভেতরে ঢোকার দরজাটা খোলাই আছে। তবুও একটু ইতস্তত ভাব করেই বলল, বলছি, ভেতরে কেউ আছেন? ভেতরে আসুন। ভেতর থেকে একটা গম্ভীর গলায় আওয়াজ শুনতে পেল রক্তিম। ভেতরে ঢুকে সে দেখল ঘরের মাঝখানের চেয়ারের উপর একজন বৃদ্ধ ভদ্রলোক বসে আছেন। চেয়ারের পাশেই তার লাঠিটা রাখা রয়েছে। আসুন আসুন, আপনারই অপেক্ষা করছিলাম। আমার অপেক্ষা মানে? বৃদ্ধ ভদ্রলোকের কথাতে অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করল রক্তিম। আপনি নিশ্চয়ই কোনো সংকটে পড়েছিলেন। নিশ্চয়ই আপনার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু আপনি? হ্যাঁ, আমি আপনার ব্যাপারে সমস্তটাই জানি। আপনি কোথায় থাকেন, কি করেন। রক্তিম অবাক হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই গম্ভীরভাবে কথাটা বলে উঠলেন সেই ভদ্রলোক। তারপর হঠাৎ করেই হো হো করে হেসে উঠলেন। হাসি থামলে তিনি সুরটা বেশ একটু নরম করেই বললেন, আসলে আমি একটু মজা করছিলাম। এই রাত বিরেতে হঠাৎ বিপদে না পড়লে কেউ তো সচরাচর যায় না কারো বাড়িতে। আর এরকম অনেকবার হয়েছে যে অনেক মানুষের হঠাৎ গাড়ি খারাপ হয়ে যাওয়াতে তারা আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। তাই একটু অনুমান করেই কথাটা বললাম আর কি। ও আচ্ছা আচ্ছা। ব্যাপারটা বুঝতে পেরে এই কথাটা বলল রক্তিম। আপনি আপনি বসুন ওখানে। রক্তিমের পাশে থাকা সোফাটার দিকে নির্দেশ করে কথাটা বললেন সেই ভদ্রলোক। দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। কথাটা বলেই সেই ভদ্রলোক বোধহয় বাড়ির চাকরকে হাঁক দিলেন। হরি, এই হরি, বলি ঘুমিয়ে পড়লি নাকি? ভদ্রলোকের কথাতে হরিবাবু সেখানে এসে উপস্থিত হলেন, আর তাকে দেখেই রক্তিম একেবারে চমকে উঠল। এ কি, আপনি আপনি এখানে? সে কি মশাই, আপনি হরিকে চেনেন নাকি? বেশ একটু রসিকতার সুরে এই কথাটা রক্তিমকে বললেন বাড়ির মালিক। হ্যাঁ, উনি তো আমাকে পথ দেখিয়ে এনেছিলেন এখানে। হরিবাবু, আপনি আমাকে বলেননি তো যে আপনি এ বাড়িতেই কাজ করেন? আর আপনি তখন হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন বলুন তো? আপনি ভুল করছেন সাহেব, বলে উঠলেন হরিবাবু। তারও গলার স্বর অদ্ভুত রকমেরই গম্ভীর। ও আমি ছিলাম না, ও আমার যমজ ভাই রবি। ও এ বাড়িতে কাজ করে না, ও গ্রামে থাকে। আপনি মনে হয় রবির সাথেই
ব্যাপারটা কেমন রক্তিমের বুঝতে অসুবিধা হলো। আরে ওসব ছাড়ুন। বাবা হরি, ওনার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। উনি আমাদের অতিথি। জি আগে বাবু। হরি মাথা নাড়িয়ে চলে গেল। ও, ভালো কথা। মশাই, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম রক্তিম, রক্তিম ঘোষাল। বলল রক্তিম। আমি থাকি এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, ওই গোপালনগরে। এখানে এসেছিলাম আসলে একটা নিমন্ত্রণ রক্ষা করতে। পথে আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই একটু অসুবিধায় পড়েই আর কি। আরে না, ঠিক আছে। আপনার মতন অনেকেই এভাবে এসেছেন আমাদের বাড়িতে অতিথি হয়ে। আর তাছাড়া অতিথি তো ভগবানের সমান, তার সেবা করা তো পরম সৌভাগ্যের ব্যাপার। আমি গ্রামের জমিদার। আমার নাম দীপনারায়ণ মুখার্জি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। হাত জোর করে নমস্কার জানালো রক্তিম। যদিও জমিদার বাবুর নামটা সেই হরিবাবুর সেই যমজ ভাইয়ের কাছে আগেই শুনেছিল সে। টেবিলটা এইদিকে আনো হরি কাকা। হঠাৎ করে একজন মহিলার গলার আওয়াজ শুনতে পেল রক্তিম। সে পাশে তাকিয়ে দেখল একজন যুবতী মহিলা হাতে খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলার পরনে নীল রঙের শাড়ি, বেশ সুন্দরী এবং বিবাহিতা। সেই মহিলার কথাতে হরিবাবু পাশে থাকা টি টেবিলটা নিয়ে রক্তিম যেখানে বসেছিল তার সামনেটা রাখলেন। মহিলা সেই খাবারের থালাটা টেবিলের উপর রাখলেন। এই নিন রক্তিমবাবু, আপনার খাবার। বলে উঠলেন সেই মহিলা। হয়তো যৎ সামান্যই, আসলে এই সময়ের মধ্যে এর চেয়ে বেশি আর কিছু হয়ে উঠল না, এই আর কি। মহিলার মুখে স্মিত হাসি। খাবারের থালায় রকমারি আয়োজন, লুচি, বেগুন ভাজা, কাঁসার বাটিতে ছোলার ডাল আর শাঁখ সন্দেশ। লুচিগুলো বেশ ফুলকো ফুলকো আছে। সবেমাত্র যে ভাজা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে ভালো করে। আপনি আমার নাম জানলেন কি করে? মানে আমি কি আপনাকে... আসলে আমি রান্নাঘর থেকে আপনাদের কথা শুনতে পেয়েছিলাম। ভদ্রমহিলার মুখে নিজের নাম শুনে একটু অবাক হয়ে কথাটা বলতে যাচ্ছিল রক্তিম, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই কথাটা বললেন সেই মহিলা। তার মুখে এখনো সেই স্মিত হাসি রয়েই গেছে। আলাপ করিয়ে দিই, এ হচ্ছে আমার পুত্রবধূ উমা। খুবই ভালো মেয়ে, একদম আমারই মেয়ের মতো। আর উমা, ইনি হচ্ছেন রক্তিম বাবু। একটু অসুবিধায় পড়েই আজ আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছেন। নমস্কার। দীপনারায়ণ বাবুর কথাতে উমা দেবীকে নমস্কার জানালো রক্তিম। উমাও প্রতি নমস্কার জানালো রক্তিমকে। আসলে আমার ছেলে রূপনারায়ণ আজ বাড়িতে নেই। বাড়িতে আমার বৌমা আর এই বুড়ো মানুষটা আছে এখন, বলে উঠলেন দীপনারায়ণ বাবু। ছেলে একটা বিশেষ কাজে সদরে গেছে, কাল সকালে ফিরবে। এ কি, খাবারগুলো যে ঠান্ডা হয়ে গেল, খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। উমার কথাতে রক্তিম খেতে আরম্ভ করলো। খাবারগুলো খুবই সুস্বাদু আর বেশ গরমও বটে। এই মেয়েটিকে দেখতে যেমন সুন্দর, তেমনই তার মিষ্টি ব্যবহার আর হাতের রান্নাও তো চমৎকার। মেয়েটাকে বেশ ভালোই লাগলো রক্তিমের। তবে রক্তিম যদি এটা বুঝতো যে এত অল্প সময়ের মধ্যে তিনি এত সব রান্না কিভাবে করলেন, তবে তার মনে হয়তো তখন একটু খটকাই লাগতো। বলছি, কিছু দরকার হলে বলবেন কেমন? না না, আপাতত আর কিছু দরকার হবে না। কথাটা বলল রক্তিম। বিয়েবাড়ি থেকে খেয়ে এলেও একটানা গাড়ি চালিয়ে খাবার প্রায় হজমই হয়ে গিয়েছিল তার, তাই বেশ একটু খিদেও পেয়েছিল তার। এখন এই অবস্থায় এমন সুন্দর খাবারের দ্রুতই সদ্গতি করে ফেলল সে। মা, এবারে তুমি ঘরে যাও, অনেক রাত হয়ে গেল। ঠিক আছে বাবা। মাথা নাড়িয়ে উমা ভেতরে চলে গেল। রক্তিম বাবু, এবার আপনিও শুয়ে পড়ুন, অনেক রাত হলো। হরিপ, ওপরে ওনার শোবার ঘরটা একবার দেখিয়ে দিয়ে এসো। চলুন বাবু। হরিবাবু রক্তিমের সামনে এসে দাঁড়ালো। বলছি, আপনি শুতে যাবেন না? আমি বৃদ্ধ মানুষ, রাতে একদমই ঘুম আসে না, তাই সারা রাত এখানে বসেই কাটিয়ে দিই। রক্তিমের কথা শুনে তাকে বললেন দীপনারায়ণ বাবু, যান, আপনি শুয়ে পড়ুন। কাল সকালবেলা পাশের গ্রাম থেকে একজন মেকানিক ডেকে আপনার গাড়িটা সারানোর ব্যবস্থা করব। রক্তিম হরিবাবুর সাথে সিঁড়ি দিয়ে ওপরে উঠল।
সেখানে একটা ঘরে গিয়ে হরিবাবু বললেন, এই দেখতে পাচ্ছেন, এই ঘরে আপনি শোবেন। বালিশ, বিছানা, তোশক সবই আছে, আপনার কোনো অসুবিধে হবে না। হরিবাবু চলে গেলেন। খাটের উপর বালিশ বিছানা সব সুন্দরভাবে পাট করে সাজানো রয়েছে, যেন তার জন্যই এমন পরিপাটি করে রেখেছে তার বিছানাটা। খাটের ওপর বসে পড়ল রক্তিম। খুব ঘুম পাচ্ছে এখন তার, তাই বালিশের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ল সে। হঠাৎই তার ঘুমটা যখন ভাঙল, তখনও হয়তো ভোর হয়নি। ঘরের জানলাগুলো বন্ধ থাকাতে ঘরটা বেশ অন্ধকারই লাগছে। এই অন্ধকারের মধ্যে চোখ মেলে তাকাতেই রক্তিম একেবারে অবাক হয়ে গেল যেন। ঘরের মধ্যে উনি কে দাঁড়িয়ে? উমা দেবী? না, আবার হ্যাঁ, নীল শাড়ি পরিহিতা এক মহিলাকে তো ঠিক তার মতনই লাগছে, কিন্তু এত রাত্রে একজন মহিলা হয়ে তিনি প্রায় অপরিচিত একজন ঘুমন্ত যুবকের পাশে দাঁড়িয়ে কি করছেন? কি, আপনার বুঝি ঘুম আসছে না? কথাটা বলে উঠল রক্তিমের পাশে দাঁড়িয়ে থাকা উমা। তার মুখে এখন কেমন যেন অদ্ভুত ব্যঙ্গের হাসি। হয়তো নতুন জায়গা বলে আপনার ঘুমের একটু অসুবিধা হচ্ছে, তাই না রক্তিমবাবু? মাঝরাতে এরকম একজন বিবাহিতা যুবতী মহিলার সাথে কথা বলতে তার কেমন যেন একটু অস্বস্তিই হচ্ছে। সেটা ঠিক ভয় নাকি খারাপ লাগা সেটা ভালো মতো সে বুঝতে পারছে না। তবুও এনারা যখন এত রাত্রে তাকে আশ্রয় দিয়েছেন, তখন তাদের সাথে অতিথি হিসাবে সে খারাপ ব্যবহার তো করতে পারে না। ভয় কিসের? আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন। বেশ একটু ব্যঙ্গের সুরে কথাটা বলে উঠল উমা। তার মুখে এখনো সেই রহস্যময় হাসিটা রয়েই গেছে। এই মহিলা এত রাত্রে তার ঘরে এসেছে কেন? তার কি কোনো বিশেষ দরকার আছে রক্তিমের সাথে? কিন্তু ইনি তো রক্তিমকে তার প্রয়োজনের কথা বলেছেন না। আর তার তো স্পষ্ট মনে আছে যে সে শোয়ার সময় দরজা বন্ধ করেই শুয়েছিল। তবে ভেতর দিয়ে বন্ধ করা দরজা কিভাবে বা খুলল উমা, আর কিভাবে বা ঢুকলো সে? ঘুম না এলে বলুন, আমার একটা আশ্চর্য ম্যাজিক জানা আছে, যা দেখে আপনি সহজেই ঘুমিয়ে পড়তে পারবেন। এনার কথাগুলো একটু কেমন অদ্ভুত ধরনেরই লাগছে না? মাঝরাতে একজন অবিবাহিত যুবকের সাথে একজন বিবাহিতা মহিলার এমন ধরনের কথাবার্তা সত্যিই কি মানায়? মনে মনে এসব কথাই ভাবছিল রক্তিম। তার এখন গালটা শুকিয়ে যাচ্ছে, ভীষণ ভীষণ জল তেষ্টা পাচ্ছে তার। এই মহিলার কাছে একটু জল কি চাইবে সে? কিন্তু মহিলার যা হাবভাব সে দেখছে, মুখ ফুটে কিছু বলার সাহস সে পাচ্ছে না। কি রক্তিমবাবু, ম্যাজিকটা দেখবেন নাকি? কথাটা বলে এক অদ্ভুত রকমের হাসি হেসে উঠল উমা। রাতের অন্ধকারে সেই হাসি শুনলে রক্তিমের গায়ে আচমকায় কাঁটা দিয়ে উঠল। এটা কি কোনো মানুষের হাসি? কোনো মানুষ কি এইভাবে হাসতে পারে? দেখুন তবে। হাসি থামিয়ে কথাটা বলল উমা। আর সেই মুহূর্তেই রক্তিম যে দৃশ্য দেখল, সেটা সে নিজের চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারল না। উমার দেহটা ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো এক নরকঙ্কালে। এখন তার সামনে কোনো রক্ত মাংসের মানুষ দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে মানুষেরই আকৃতির একটা নরকঙ্কাল, যার শরীরে থাকা সেই সাদা রঙের হাড় ও অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে। না, কি দেখছি আমি? শিউরে উঠে কথাটা বলল রক্তিম। রক্তিম বাবু, এবার নিশ্চয়ই আপনার ঘুম আসবে। এই ভয়ানক দৃশ্য চোখের সামনে দেখে রক্তিমের বুদ্ধির লোভ ঘটল না। স্নায়ুর উপর অসাধারণ নিয়ন্ত্রণ থাকার কারণে রক্তিম তখন তড়াক করে উঠে লাফিয়ে বিছানা ছেড়ে মেঝেতে দাঁড়িয়ে পড়ল। এরপর প্রায় সাথে সাথেই সেই নরকঙ্কালের পাশ কাটিয়ে দ্রুত বেগে বেরিয়ে গেল সেই ঘর ছেড়ে। নরকঙ্কাল তখন আবার সেই বিকট অট্ট হাসি হেসে উঠল, যা রক্তিমের কানে প্রায় একরকম তালা ধরিয়ে দিল।
সিঁড়ি দিয়ে দ্রুত নেমে পড়ল রক্তিম। ততক্ষণে সেই হাসির শব্দ থেমে গেছে। অন্ধকারের মধ্যেই সেই বাড়ি ছেড়ে বেরোনোর জন্য ঘরের সদর দরজার সামনে যেতে রক্তিম দেখল কেউ তাকে, না, কেউ না, হ্যাঁ, তার পেছন থেকে সেই বৃদ্ধ দীপনারায়ণ বাবুর গলার আওয়াজ শুনতে পেল সে। এ কি রক্তিম বাবু, আপনি এত রাতে কোথায় চললেন? রক্তিম পেছন ফিরে তাকিয়ে দেখল এখনো তিনি চেয়ারের উপর বসে আছেন। আমাদের তরফ থেকে কি কোনো ত্রুটি ঘটেছে? আপনার কি কোনো কারণে অসুবিধা হয়েছে? বলে উঠলেন দীপনারায়ণ বাবু। তার গলার স্বর অত্যন্ত শান্ত। কিছু ভুল হলে আমাদের ক্ষমা করে দিন বাবু, তবে আজ রাতটা এখানে থেকে যান। রক্তিম দেখল তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আর আছেন কয়েকটা হরিবাবু। ঘন্টা পরই তো সকাল হবে, তখন না হয় চলে যাবেন। হরি কাকা, উনি মনে হয় আমাকে দেখে ভয় পেয়ে গেছেন, তাই না রক্তিমবাবু? হঠাৎ করে একজন মহিলার গলার আওয়াজ শুনতে পেয়ে রক্তিম খানিক চমকে পেছনে তাকিয়ে দেখল সিঁড়ি দিয়ে নেমে আসছে উমা। সেই লাশ সময় সুন্দর চেহারা। একটু আগে এই মহিলার যে দৃশ্য সে দেখল, সেটা কি নেহাতি চোখের ভুল? ওই পেয়ে গেছে, তার মানে কি বলছেন বউ ঠাকুরুন? ওনাকেই জিজ্ঞাসা করো না। একটু রসিকতার সুরেই হরিবাবুকে কথাটা বলল উমা। না মানে আসলে হরিবাবু তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রক্তিম কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই দীপনারায়ণ বাবু বলে উঠলেন, কিসের ভয় বাবা, আমাকে বলতে পারো? দীপনারায়ণ বাবুর কথা শুনে রক্তিম সেদিকে তাকাতেই তার কথা বন্ধ হয়ে গেল। চেয়ারের উপর যিনি বসে আছেন তিনি তো দীপনারায়ণ বাবু নন, এমনকি তিনি তো কোনো মানুষই নন। একটা আস্ত নরকঙ্কাল বসে আছে সেই চেয়ারের উপর। তার সাদা রোগা লিকলিকে পা দুটো দোলাচ্ছে মেঝের উপরে সে। কি বাবা, এই দৃশ্যই তো তুমি তখন দেখেছিলে, তাই না? বলে উঠল সেই নরকঙ্কাল। বোধহয় উনি সেই রকমই দেখেছিলেন বাবু। হঠাৎ করে আর একটা পুরুষ কণ্ঠস্বর শুনতে পেয়ে রক্তিম তার পাশে তাকিয়ে দেখল আর একটা নরকঙ্কাল ঠিক সেইখানটা দাঁড়িয়ে আছে যেখানে যেখানে একটু আগে হরিবাবু দাঁড়িয়েছিল। এবার আপনার ভয়টা নিশ্চয়ই কেটে গেছে রক্তিম বাবু। তখন একজনকে দেখেছিলেন, আর এখন আপনার সামনে তিনজন দাঁড়িয়ে আছে। দেখুন, এবার তো আমাদের সবার স্বরূপই আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে, তবে আর ভয় কিসের? উঠে দাঁড়িয়ে কথাটা বলে উঠল চেয়ারের উপর বসে থাকা সেই নরকঙ্কাল। আসুন আসুন, আপনিও আমাদের দলে চলে আসুন। সেই নরকঙ্কাল ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। আমাদের এই পরলৌকিক জগতে আপনাকে স্বাগত রক্তিম বাবু। সেই নরকঙ্কাল রূপী উমা আবার অট্টহাসি হেসে উঠল। এবার তার সাথে পাল্লা দিয়ে অপর দুইজনও হেসে উঠল। সেই বিকট অট্টহাসিতে রক্তিম এতটাই খাবড়ে গিয়েছিল যে তার যে সামনে বিপদ আসন্ন সেটাই সে ভুলে গেল। কিং কর্তব্য বিমূঢ়ের মতো সে দাঁড়িয়ে রইল এক জায়গাতে। আসুন, আপনি আমাদের কাছে আসুন, রক্তিম বাবু আসুন। নরকঙ্কালগুলো ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। এবার রক্তিম বুঝতে পারল যে তার মৃত্যু আসন্ন। সে পালানোর জন্য ধীরে ধীরে পেছোতে লাগলো। এদের হাত থেকে যে করেই হোক তাকে বাঁচতেই হবে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এই তোরা কেন এনাকে ভয় দেখাচ্ছিস? আওয়াজ লক্ষ্য করে রক্তিম পেছনে তাকিয়ে দেখল
সেখানে একজন সন্ন্যাসী গোছের ভদ্রলোক এসে দাঁড়িয়ে রয়েছেন। পরনে গেরুয়া পোশাক, কাঁধে কালো ছোলা, হাতে ত্রিশূল, মাথায় জটা। ভদ্রলোক বেশ লম্বা, বয়স হয়তো কিছু বেশিই হবে, তবে এখনও বেশ শক্ত সমর্থই আছেন এবং গায়ে বেশ শক্তি আছে দেখেই বোঝা যাচ্ছে। মুখে কালো পুরু গোঁফ আর গলা ভর্তি দাড়ি। কেন তোরা এই ভদ্রলোককে অকারণে বিরক্ত করছিস? হ্যাঁ, প্রায় চিৎকার করেই সেই সন্ন্যাসী বাবা কথাটা বলে উঠলেন নরকঙ্কালের উদ্দেশ্যে। আপনি আমাদের মাঝে কেন এসেছেন বাবা? আপনি চলে যান, আমরা এই মানুষটাকে মারতে চাই। কতদিন কোনো মানুষকে মারিনি, মানুষ মারার নেশাটা প্রায় চলেই যাচ্ছিল। আজ এই মানুষটাকে নিজের হাতে মেরে আবার আমার মনের স্বাদ পূরণ করব। কথাটা বলে দুই হাত সামনের দিকে এগিয়েই সেই কঙ্কাল এগিয়ে আসতে লাগলো রক্তিমের দিকে। থাম তোরা, আমি থাকতে ওর কোনো ক্ষতি তোরা করতে পারবি না। চিৎকার করে কথাটা বলে উঠলেন সেই সন্ন্যাসী বাবা। বাবা, আপনি চলে যান, ওকে আজ মারবই আমরা, আপনি বাঁচাতে পারবেন না। আপনি বাধা দিতে আসলে আপনাকে ওর সাথে শেষ করে দেব। তবে রে, তোদের এত বড় সাহস, তোরা আমাকে শেষ করার কথা বলিস? দেখ তাহলে। চিৎকার করে কথাটা বলে সেই সন্ন্যাসী বাবা তার ঝোলা থেকে একটা কালো রঙের গুঁড়ো পদার্থ বের করে সেটা ছুঁড়ে দিল কঙ্কালগুলোর দিকে। জয় মহাকাল। সেই গুঁড়ো কঙ্কালগুলোর দিকে উড়ে যেতেই হঠাৎ করে আর্ত চিৎকার করে উঠল তারা। না না, বাঁচাও বাঁচাও, বাবা বাবা আমাদের ছেড়ে দিন, দয়া করে আমাদের ছেড়ে দিন, বাবা আমাদের ছেড়ে দিন। আমাদের খুব কষ্ট হচ্ছে, দয়া করে আমাদের ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। তবে রে, তোরা কেমন জব্দ হলি বল? আর কোনোদিন ক্ষতি করতে চাইবি তোরা এই বেচারার? না না বাবা, আমরা ওর কোনো ক্ষতি করব না, তুমি ওকে নিয়ে যেতে পারো, নিয়ে যা। ঠিক আছে, তোরা যখন বলছিস তখন এবারের মতো তোদেরকে ছেড়ে দিলাম। বাবার গলাটা এবার বেশ শান্তই লাগলো। তোদের সাথে তো আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তোরা থাকিস তোদের মতন আর আমি থাকি আমার মতন। চল বেটা, তুই আমার সাথে আমার কুটিরে চল। বাবার শেষের কথাটা রক্তিমের দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করেই বললেন। আপনার কুটির মানে? কোথায় আপনার কুটির? বেশি দূরে নয় বেটা, এই সামনেই। অবাক হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল রক্তিম, কিন্তু তার আগেই একটু ক্ষীণ হেসে বাবা কথাটা বলে উঠলেন। এই গ্রামে যে শ্মশানটা আছে, এই মহল থেকে বেরিয়ে কিছুটা গেলেই সেই শ্মশান পড়বে। ওখানেই একটা কুটিরে আমি থাকি। তুই আজ রাতের জন্য ওখানেই থাকবি, কাল ভোরে না হয় তুই চলে আসবি। শ্মশান মানে? अरे डरने का कोई बात नहीं है बेटा, চল আমার সাথে। এই নিত্যানন্দ গোস্বামী থাকতে কোনো অশরীরী তোর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তোর এখানে থাকাটা নিরাপদ নয়। আমি চলে গেলে এরা তোর সমূহ ক্ষতি করতে পারে। রক্তিম একটু কিন্তু কিন্তু করছে দেখে বাবা তার একদম সামনে এসে তার কাঁধে স্নেহের হাত রেখে বললেন কথাটা। বাবা নিত্যানন্দের কথায় কেমন যেন ভরসা পেল রক্তিম। তার সঙ্গে বেরিয়ে গেল মহল ছেড়ে। চারিদিকে ঘোর অন্ধকার, তার মধ্যে মহলের পেছন দিকে জঙ্গলের রাস্তা ধরে চলতে লাগলেন বাবা। এটাই বোধহয় শ্মশান হবে। এই পথ বাবার চেনা বলে পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু বাবাকে অনুসরণ করে চলতে গিয়েও অন্ধকারের মধ্যে পথ চলতে রক্তিমের কেমন যেন একটু অসুবিধাই হচ্ছিল। বাবা, ওরা কারা ছিল? আর ওরা ওইভাবে আমাকে মারতে চাইছিলই বা কেন? চলতে চলতে কিছু একটা বলার উদ্দেশ্যেই বাবাকে কথাটা বলল রক্তিম। সব বলবো তোকে, আগে চল আমার কুটিরে গিয়ে একটু বিশ্রাম নিবি, চল, বললেন নিত্যানন্দ গোস্বামী। শ্মশানের ভেতর মাটির বেড়া আর খড় দিয়ে নির্মিত নিত্যানন্দ বাবুর কুটির। সেই কুটিরের ভেতরে নিয়ে গেলেন রক্তিমকে বাবা। মেঝেতে একটা আসন পেতে রক্তিমকে বসতে দিলেন বাবা। আয় বেটা, এখানে বস। ঘরেতে আসবাব বলতে তেমন কিছুই নেই। ওই ঘরের এক কোণে একটা মাটির কুঁজো,
একটা বড় ট্রাঙ্ক, আর ওই ওই যে ওই 2-3টে পুটলিতে বোধহয় বাবার কিছু পরনের জামা কাপড় আছে। আসলে একা মানুষ, সন্ন্যাস জীবন যাপন করি, তাই বিশেষ কিছুই নেই। দুবেলা যা জোটে তাই খাই, আর রাত্রিবেলা এই কুটিরেই নিদ্রা যাই। ঝড় বৃষ্টির হাত থেকে তো রক্ষা পাই। রক্তিমের মনের কথা বুঝতে পেরেই যেন তাকে কথাটা বললেন নিত্যানন্দ বাবা। নে বেটা, এই জলটা খেয়ে নে। আজ তুই খুব বাঁচা বেঁচে গেছিস বেটা। ওই মহল এক সময় ছিল জমিদার মশাইয়ের, যার নাম ছিল দীপনারায়ণ চৌধুরী, যার এক ছেলে ছিল, ছেলের নাম রূপনারায়ণ চৌধুরী। এক সময় তার ছেলের বড়ই ধুমধামের সাথে বিয়ে দিয়েছিলেন পাশের গ্রামে এক অভিজাত বাড়ির কন্যা উমার সাথে। বড়ই সুখে চলছিল তাদের পারিবারিক জীবন, কিন্তু জমিদার ছিলেন বড়ই অত্যাচারী। গ্রামের মানুষজনের ওপর ভীষণভাবে জুলুম চালাতেন তারা। একদিন গ্রামের সাধারণ মানুষেরা ষড়যন্ত্র করে রাতের অন্ধকারে যখন জমিদারের লোকেরা সকলে ঘুমিয়েছিল, তখন প্রায় নিঃশব্দে জ্বালিয়ে দিল জমিদার বাড়ি। বন্ধুগণ, আজ এই অত্যাচারের শেষ চাই, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, শেষ করে দাও। ধাও ধাও করে জ্বলতে লাগলো বিরাট জমিদার মহল। জমিদার মশাইয়ের বাড়ির লোকেদের আর্তচিৎকারের আওয়াজ শোনা গেল মহল থেকে। শুধু জমিদার বাবুর ছেলে রূপনারায়ণ চৌধুরী নায়েব মশাইয়ের সাথে জমিদারের কিছু কাজের জন্য সদরে গিয়েছিলেন। সেই রাতে তিনি মহলের ভেতরে ছিলেন না। ফিরে এসে পুরো পরিবারের এক রাতের মধ্যে মারা যাওয়ার খবর শুনে রূপনারায়ণ তখনই শোকে বদ্ধ উন্মাদ হয়ে গেল। এরপর কয়েকদিন পর সে উন্মাদ অবস্থাতেই চলে গিয়েছিল গাঁ ছেড়ে। এখন সে বেঁচে আছে না মরে গেছে কেউ তার কোনো খবর জানে না। এখন সেই জমিদার বাড়ি মৃত্যুপুরী হিসেবে দাঁড়িয়ে থাকে সেখানে। জমিদার বাবুদের অতৃপ্ত আত্মারা এখনো সেই বাড়ির মধ্যে রয়ে গেছে। ভয়ে কেউ যায় না সেই বাড়ির আশেপাশে। যদি কেউ যায় তবে কেউ আর প্রাণ নিয়ে বেঁচে আসতে পারে না সেই মহল থেকে। সেই বাড়ির অশরীরীরা মেরে ফেলে সেই মানুষকে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, সেই মানুষকে মেরে ফেলার পর তারা যে কোথায় গায়েব করে দেয় সেটা কেউ জানে না। মৃতদেহকে কেউ খুঁজে পায় না। কুঁজো থেকে এক ঘাঁটি জল নিয়ে রক্তিমকে দিলেন বাবা নিত্যানন্দ। যদিও রক্তিমের এখন জল পিপাসা পায়নি, তবুও বাবার কথা মান্য করে জলটা নিয়ে খেল রক্তিম। নিত্যানন্দ বাবা তার কথা থামালেন। রক্তিম এতক্ষণ বসে বসে শুনছিল সেই বাবার কাহিনী। মনে মনে ভাবছিল আজ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছেন বাবা তাকে। কিন্তু হঠাৎ তার এরকম মনে হচ্ছে কেন? তার শরীরে কেমন যেন অদ্ভুত রকমের অস্বস্তি হচ্ছে। মাথাটা কেমন যেন ভার হয়ে যাচ্ছে। বসে থাকতে খুব খুব কষ্ট হচ্ছে যেন। কেমন কেমন যেন তন্দ্রাচ্ছন্ন লাগছে এখন তার। বেটা, এখন তুই চল আমার সাথে। সত্যি কথা বলতে গেলে তার এখন সেই জায়গা থেকে নড়তে একদম ইচ্ছা করছিল না। কিন্তু বাবা তাকে এমন এক অদ্ভুত মায়ায় আকৃষ্ট করে রেখেছে যে বাবার সঙ্গে তার কথা মতো তাকে যেতেই হলো। কুটির থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে ওই শ্মশানের মধ্যেই এক অন্ধকার নির্জন জায়গায় বাবা থামলেন। তার পেছন পেছন এসে রক্তিমও দাঁড়ালো। তার শরীরের অবস্থা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে সে নিজের ইচ্ছাতে কখনোই এখানে আসেনি। কেউ যেন তাকে যন্ত্রচালিতের মতো বিশেষ বিদ্যার সাহায্যে এখানে নিয়ে এসেছে। তার এরকম অদ্ভুত শরীর খারাপ করল কেন সেটা সে বুঝে উঠতে পারল না। দেখ বেটা, এটাই আমার সাধনার স্থল। কথাটা বলে বাবা মাটি থেকে একটা বেশ বড় কাঠ মাটি থেকে তুলে নিয়ে কাঁধের ছোলা থেকে এক বিশেষ ধরনের কাপড় নিয়ে সেটা সেই কাঠে জড়িয়ে দেশলাইয়ের বাক্স বার করে একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে সেই কাঠে অগ্নিসংযোগ করতেই সেটা এক মশালের রূপ নিল। সেই মশালের আলোতেই রক্তিম স্পষ্ট দেখল বাবার সামনে একটা প্রায় 5 ফুট উচ্চতার বেশ ভয়ানক ধরনের এক মূর্তি দাঁড়িয়ে। মূর্তিটি হয়তো কোনো দেবীরই হবে। তার চেহারা বিকট, চোখ দুটো বড় বড়, জিভ বার করা, হাত দুটো কাউকে খামচে দেবার ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে দেওয়া, 2 হাতেই বিশাল বিশাল নখ। দেবী দাঁড়িয়ে আছেন। এটা যে ঠিক কোন দেবী মূর্তি সেটা রক্তিম বুঝতে পারল না। তবে জিভ বার করা অবস্থায় দেখে কালী মূর্তি বা দেবী কালীর কোনো ভয়ানক রূপ বলেই তো মনে হয়। দেবীর সামনে বাঁ দিকে রাখা আছে একটা বেদি,
যাতে লাল সিঁদুর মাখানো আছে। এখানে সাধারণত বলি হয়ে থাকে, হয়তো শশা কিংবা ওই চাল কুমড়ো অথবা পাঁঠা, এরকম কিছু হয়তো মাকে খুশি করবার জন্য অর্পণ করা হয়। তবে রক্তিম তো শুনেছে অনেক সময় এ জাতীয় শ্মশানে তান্ত্রিক সাধকেরা নরবলিও দিয়ে থাকেন। তবে কি এখানে এই নিত্যানন্দ গোস্বামী নরবলিও দিয়েছেন নাকি? কে জানে, হতেও তো পারে। কথাটা ভাবতেই ভয়ে রক্তিমের গাটা কেমন যেন শিউরে উঠল। তবে কি এখন তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো ভয়ানক খুনি? মায়ের পুজোর নাম করে লোকচক্ষুর আড়ালে নরবলি দিয়ে থাকেন তিনি? রক্তিম মনে মনে ভাবল, তার সামনে যেন এখন কোনো ভয়ানক বিপদ উপস্থিত হতে চাইছে। তার এখন এই স্থান থেকে পালিয়ে যাওয়াটাই উচিত, কিন্তু কোনো এক অলৌকিক ক্ষমতার দরুন সে যেন পালাতে ভুলে গেছে। সে যেন দেখতে চাইছে আসলে কি ঘটতে চলেছে তার সাথে, কি হতে চলেছে শেষে। কি ভাবছিস বেটা? ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। রক্তিমের দিকে তাকিয়ে যেন তার মনের কথা বুঝতে পেরেই কথাটা বললেন বাবা নিত্যানন্দ। কিচ্ছু চিন্তা করিস না, একটু পরে তোর এই ডরটাই আর থাকবে না। জীবনটাই যদি না থাকে তবে জীবনের ডরটা কিসের বল বেটা? তার মানে আপনি কি বলতে চাইছেন বলুন তো? বেশ একটু অবাক হয়েই বাবাকে কথাটা বলল রক্তিম। বাবা কি তার সাথে রসিকতা করছেন নাকি? বাবার ওই হাসি মুখটা দেখে এখন যে তার মনের মধ্যে ঠিক কি চলছে সেটা বোঝবার উপায় নেই। ওরে বেটা, সবই যে মায়ার খেলা। বাবার মুখে এখনো সেই হাসিটাই রয়ে গেছে। এতক্ষণ তুই যা দেখছিলিস সবই যে মায়া। ওখানে কোনো মহল ছিল না, আর কোনো জমিদারও সেখানে ছিল না। এই জায়গাটা তো পুরোপুরি একটা শ্মশান। যেখানে তোর গাড়ি বন্ধ হয়ে গেছিল সেখান থেকেই তো এই শ্মশানের শুরু। আর এই শ্মশানে কার রাজ চলে জানিস? আমার এই ত্রিকালানন্দ বাবা নিত্যানন্দ গোস্বামীর। শেষের কথাটা বেশ একটু উচ্চ স্বরেই বললেন বাবা নিত্যানন্দ। তার মানে আমি সবই তোর মনের ভ্রম বেটা। বিস্মিত রক্তিম কিছু বলার আগে এই কথাটা বলে উঠলেন বাবা। তোর মনের অসহায়তার সুযোগ নিয়ে তোর সাথে খেলা করা হয়েছে মাত্র। বিভিন্ন কাল্পনিক দৃশ্যপট সাজিয়ে তোর মনকে সেটা দেখাতে বাধ্য করা হয়েছে। কখনো ভয়, কখনো আনন্দ, কখনো সহানুভূতি, এই সব মনের বিভিন্ন অনুভূতিকে একত্রিত করে তোর মনকে একটা নাটক দেখানো হয়েছে। আর এই নাটকের রচয়িতা কে জানিস? তোর মনের সাথে এইভাবে কে খেলেছে জানিস? আমি, সর্বশক্তিমান নিত্যানন্দ ঠাকুর। দুই হাত উপরে তুলে সগৌরবে নিজের নাম ঘোষণা করলেন বাবা নিত্যানন্দ। রক্তিমের মাথার মধ্যে কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। সে কি এখনো জেগে আছে নাকি সে ঘুমিয়ে? এতক্ষণ সে যা দেখেছিল বা দেখছে সবে কি তার মনের ভ্রম ছিল? কোনো কিছুই কি সত্যি ছিল না? আরে কাজে আমাকে কে সহায়তা করেছে জানিস? ওদিকে তাকিয়ে দেখ। চোখের ইশারা করে রক্তিমকে বাঁ দিকে তাকাতে বললেন বাবা নিত্যানন্দ। রক্তিম তার ইশারা মতন সেদিকে তাকাতেই তার গায়ের রক্ত হিম হয়ে গেল। বাবার তৈরি সেই মশালের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তার থেকে ঠিক হাতখানেক দূরেই একটা বিশাল কাঁঠাল গাছে একটা মোটা ডালে দুটো নরকঙ্কাল ঝুলছে। নরকঙ্কালগুলোর মাথা নিচের দিকে ঝুলছে, আর তাদের দুটো পায়ের বাঁধনের সাথে জড়িয়ে ধরে রয়েছে সেই গাছের ডাল। পেন্নাম হই বাবা ঠাকুর। কথাটা বলে উঠল সেই নরকঙ্কালগুলোর মধ্যে একজন। কেমন আছেন রক্তিম বাবু? বলে উঠল আরেকজন নরকঙ্কাল। এই মহিলার কণ্ঠস্বর যে রক্তিমের ভীষণ চেনা। খুব বেশিক্ষণ তো হয়নি এই আওয়াজ তো সে শুনেছে। রক্তিম এখন কি বলবে, কি করবে কিছু বুঝে উঠতে পারছে না সে কি এখন কোনো ভয়ানক স্বপ্ন দেখছে? না 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 না, এই অন্ধকার শ্মশানে ভয়ানক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে মোটেই তার সেরকম মনে হচ্ছে না। এরা সব আমার অনুচর, আমার খুব বাধ্য। এরা সব সময় আমার কথা শুনে চলে। দরাজ কণ্ঠে কথাটা বলে উঠলেন বাবা নিত্যানন্দ।
আমাদের আতিথেয়তা আপনার পছন্দ হয়েছিল তো রক্তিম বাবু? কথাটা বলে সেই মহিলা নরকঙ্কাল আর তার সাথে থাকা সেই পুরুষ নরকঙ্কাল খিলখিল করে এক অদ্ভুত রকমের অট্টহাসি হেসে উঠল। রাতের নির্জন শ্মশানে তাদের এই ভয়ানক অট্টহাসি এক অদ্ভুত বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করল বটে। নে এবার থাম তোরা, আমাকে আসল কাজটা সেরে নিতে দে। বেটা, এবার তাহলে তুই প্রস্তুতি নিয়ে নে। প্রস্তুতি? কিসের প্রস্তুতি? শান্তভাবেই কথাটা বলল রক্তিম। সে প্রতি মুহূর্তে এতটাই বিস্মিত হচ্ছে যে তার মধ্যে এখন সেই বিস্ময়ের অনুভূতিটাই নেই। কি বলিস বেটা? মাকে সন্তুষ্ট করতে হবে না? তোর আত্মবলিদানের মধ্যে দিয়েই তো সন্তুষ্ট হবেন মা, হ্যাঁ? আর মা সন্তুষ্ট হলেই তো আমার মহাশক্তি প্রাপ্ত হবে। সর্বশক্তিমান ঈশ্বরের সমতুল্য হব আমি। এই জগৎ সংসার আমার কথাতেই চলবে। আয় আয় তুই, এই অমাবস্যার শেষ রাতে নরবলির মধ্যে দিয়ে মায়ের পূজার সম্পন্ন করি আমি। আয়। বলে উঠল নিত্যানন্দ বাবা। বাবা নিত্যানন্দ তাকালেন রক্তিমের দিকে। তার চোখের দৃষ্টিতে এমন অদ্ভুত এক শক্তি রয়েছে যে রক্তিম তার দিক থেকে চোখ না সরিয়ে এগিয়ে যেতে লাগলো সেই যজ্ঞবেদীর দিকে। সে নিজে থেকেই সেই যজ্ঞবেদীতে গলা দিয়ে বসে পড়ল। মূর্তির সামনে দাঁড়িয়ে মাথাটা নিচু করে কিছু একটা খুঁজতে লাগলেন তিনি। কি খুঁজছিস নিতাই? এই খাঁড়াটাই কি? দেখ তো। হঠাৎ করে পেছন থেকে একটা গলার আওয়াজ শুনে চমকে গেলেন নিত্যানন্দ বাবা। তাকে নিতাই বলে কি ডাকলো? হ্যাঁ, তার নাম একসময় নিতাই ছিল বটে, কিন্তু সে তো অনেক বছর আগেকার কথা। এখন তো তাকে সবাই নিত্যানন্দ বাবা বলেই চেনে। পেছনে তাকিয়ে বক্তাকে দেখেই নিত্যানন্দ বাবা রীতিমতন অবাক হয়ে গেলেন। তার থেকে হাত দুয়েক দূরে খাঁড়া হাতে দাঁড়িয়ে রয়েছে রক্তিম। এই খাঁড়াটাই তো তিনি খুঁজছিলেন। মায়ের সামনে তো ছিল এটা, কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? যে একটু আগে এখানে যজ্ঞবেদীতে বসেছিল সে এত তাড়াতাড়ি অত দূরে গেল কি করে? যজ্ঞবেদীর দিকে তাকালেন তিনি। সেখানে তখন আর কেউ বসে নেই। আমাকে চিনতে পারছিস না নিতাই? বলে উঠল রক্তিম। তার গলার স্বরে অদ্ভুত এক দৃঢ়তা প্রকাশ পাচ্ছে। নিত্যানন্দ বাবার কেমন যেন চেনা চেনা লাগছে তাকে। এটা কিভাবে সম্ভব হতে পারে? সে তো অনেক বছর আগেকার কথা ছিল। কি এবার চেনা চেনা লাগছে? খাড়া হাতে রক্তিম তখন ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। আমি রঞ্জু, রঞ্জন চৌধুরী রে, যাকে আজ থেকে 20 বছর আগে এমনই এক ভোর রাত্রে তুই খুন করেছিলিস। রঞ্জু, তুই এত বছর পরে? হ্যাঁ, বিশ্বাসঘাতক। বন্ধুত্বের মুখোশ পরে থাকা এক নিকৃষ্টতম জীব তুই। আজ থেকে 20 বছর আগে আমি তোকে বিশ্বাস করে এসেছিলাম তোর সাথে। সাথে ছিল আমার নববিবাহিতা স্ত্রী জয়া। তোর কথাতেই আমি জয়াকে বিয়ে করেছিলাম। কেউ সে কথা জানতেও পারেনি, কারণ জয়ার বাড়ির লোক আমাদের মেনে নেয়নি। তারা আমাকে চিনতো, তোকে চিনতো না। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তুই জয়ার সাথে আমার বিয়ে দিয়ে নিয়ে এসেছিলি সেখানে, মনে পড়ে? রঞ্জু, রঞ্জু, তুই আমাকে? কিন্তু সেদিন কি আর জানতাম তোর সেই বন্ধুত্বের আড়ালে ছিল এক অভিসন্ধি। আমাদের খাবারের সাথে তুই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলি, যেরকমটা তুই আজ মিশিয়েছিলি। মাঝরাতে সুযোগ বুঝে আমার স্ত্রী জয়াকে। ছি নিতাই, ছি।
আমি তাকে রক্ষা করার চেষ্টা করেও করতে পারিনি, কারণ সেই ওষুধের কারণে আমার মধ্যে এক অদ্ভুত দুর্বলতা কাজ করছিল। আর তুই আমাকে মেরে ফেলেছিলিস, আর জয়াকেও। তারপর আমাদের দুজনের মৃতদেহটাকে ওই কুয়োর জলে ফেলে দিয়ে তুই সন্ন্যাসী সাজার ঢং করছিস না? কি ভেবেছিস সাধনার পথ বেছে নিলেই সমস্ত পাপ কার্য থেকে মুক্ত হয়ে যাবি তুই? এখন এখন তুই কি চাস রঞ্জু? তুই কি এখন আমাকে মেরে ফেলতে চাস? এত বছর আগের করা সেই খুনের সাজা দিতে চাস? ধরিয়ে দিতে চাস পুলিশের হাতে? পারবি না। সেদিনও আমাকে কেউ বাধা দিতে পারেনি। কেন জানিস? কারণ আমাদের সেই গ্রাম থেকে কয়েক ক্রোশ দূরে অবস্থিত এই নির্জন শ্মশানে আমাকে কেউ চেনে না। গ্রামের লোকেরা জানতেই পারেনি যে তুই জয়াকে নিয়ে কোথায় পালিয়ে গেছিস। আসলে তোরও তো কেউ ছিল না, আর আমারও কেউ ছিল না। তাই আমাকে তোদের গ্রাম থেকে সরিয়ে ফেলার জন্য কেউ সন্দেহ করলেও আমাকে কেউ খুঁজে পায়নি। আর সেই দিনের পর থেকে আমি কোনোদিন আর যাইও নি ওই গ্রামে। বাবা ত্রিকালানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছি আমি, যিনি ছিলেন মহাযোগী। আর তুই এখন এসেছিস আমাকে সেই পাপের শাস্তি দিতে? পারবি না। কেন জানিস? কারণ আমি বাবা ত্রিকালানন্দের শিষ্য, মহাসাধক আমি। আমার এই অনুচরেরা দেখছিস, এরা আমার কাছে আসার আগেই তোর ঘাড় মোটকে মেরে ফেলবে তোকে। তুই মিছেই দুশ্চিন্তা করছিস নিতাই। আমি মরে গেলেও আমার মধ্যে থাকা প্রতিশোধ স্পৃহাটা মরে যায়নি। আর আমি জানি তুই একজন তন্ত্র সাধক। তোকে মারা অতটা সহজ নয়, তাই আমি তিল তিল করে নিজেকে তৈরি করেছি। আজ ভাদ্র মাসের অমাবস্যার পূর্ণ লগ্নে তোর মতো শয়তানদের বধ করব আমি। তোকে কিছুতেই মহাশক্তিশালী হতে দেব না। কে? তুই আমাকে বধ করবি? দেখ তবে আমার ক্ষমতা। এই তোরা সায়স্তা করে কে? নিতাইয়ের কথা শেষ হওয়ার সাথে সাথেই হঠাৎ করে দুইজন কঙ্কাল এসে দাঁড়ালো একদম রঞ্জুর সামনে। হেই, তুই কোথাও যেতে পারবি না। ঠিক তখনই নিতাই তার চোখের সামনে যে দৃশ্য দেখল তা দেখে সে একেবারে চমকে উঠল। রঞ্জুর দুই চোখ দিয়ে উজ্জ্বল কিরণ বেরিয়ে পড়ল সেই কঙ্কাল দুটো শরীরের উপর, আর সেই কঙ্কালের শরীর একদম একদম আগুনে জ্বলে উঠল। বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও, বাঁচাও। চিৎকার করে উঠল সেই নরকঙ্কাল দুটো। সেই আগুনের উজ্জ্বল শিখা ভেদ করে তখন নিতাইয়ের একদম সামনে খাড়া হাতে দাঁড়িয়েছে রঞ্জু। নিতাই তখন নিদারুণ ভয় পেয়ে রঞ্জুর সেই জ্বলন্ত ভয়ানক চোখ দুটো দেখে কি যেন বলতে যাচ্ছিল। না না না, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে তুই আমাকে। রঞ্জু, রঞ্জু, তুই আমাকে ক্ষমা করে দে। কাতর গলায় কথাটা বলে উঠল নিতাই। ঠিক সেই সময় নিতাই দেখতে পেলে রঞ্জুর পেছনে আরো এক জোড়া চোখ উঁকি দিচ্ছে তারই দিকে। একজন মহিলার চোখ। না 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 না, শুধু চোখ নয়, একজন মানুষেরই অবয়ব যেন বেরিয়ে এলো রঞ্জুর পেছন থেকে। এই মেয়েটিকে ভালোভাবে চিনতে পারল নিতাই। এই সেই রঞ্জুর সদ্য বিবাহিতা স্ত্রী জয়া, যাকে আজ থেকে 20 বছর আগে খুন করেছিল নিতাই নৃশংসভাবে। নিজের যৌন আকাঙ্ক্ষা মিটিয়ে আজ সে আবার এসে দাঁড়িয়েছে নিজের চোখের সামনে, নিজের আর তার স্বামীর খুনির শাস্তি দেখবে বলে। রঞ্জু তখন সেই খাড়াটা তুলে নিয়েছে নিজের মাথার উপরে, আর নিমেষের মধ্যে সেই খাড়ার আঘাত এসে পড়ল নিতাইয়ের মাথায়। তার মাথা ফেটে গেল, আর মাথা দিয়ে অঝরে রক্ত বেরোতে লাগলো চারিদিকে। আর তো চিৎকার করে মাটিতে পড়ে গেল নিতাই। মারো রঞ্জু, ওকে শেষ করে দাও, শেষ করে দাও ওকে, বলে উঠল রঞ্জুর পাশে দাঁড়িয়ে থাকা সেই নারী মূর্তি। এরপর রঞ্জু খাড়ার কোপ চালালো নিতাইয়ের বুকে, তারপর আরো একটা, তারপর আরো একটা। নিতাইয়ের নিথর দেহটা তখন পড়ে থাকলো মাটির উপর। অভিপ্রায় সিদ্ধ হয়ে গেলে হাত থেকে অবজ্ঞা ভরে রঞ্জু খাড়াটা ফেলে দিল নিতাইয়ের মৃতদেহের পাশে।
রঞ্জু, তোমার কাজ শেষ, এবার আমাদের মুক্তি। রঞ্জু রক্তমাখা হাতটা ধরে তাকে কথাটা বলল সেই নারী মূর্তি। রঞ্জু মুচকি হেসে সেই নারী মূর্তির হাতটা আলতো করে চেপে ধরল। এরপর দুজন মিলে একসাথে হাত ধরে চলতে চলতে কোথায় যেন মিলিয়ে গেল শেষে। কিছু ভালোবাসা থেকে যায় সময়ের ওপারে। আজকের গল্প পাঠে সৌমিক, বিভিন্ন চরিত্রে অর্পণ, অভিষেক, তাপস এবং প্রিয়া। গল্পের সূত্রধার আমি অর্পণ। আপনারা শুনছিলেন সায়ন রুদ্রর কলমে রাতের আলাপ। এরকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ধন্যবাদ।